হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। যে সমস্ত স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে বিএলএলবি পড়ছো 5 ইয়ারের, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী, বর্ধমান, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের বিএলএলবির একটি অন্যতম বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তোমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স পেপার 1 পড়তে হয়। তো প্রথম যদি আমরা দেখি যে পলিটিক্যাল সায়েন্স যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, আমরা কি দেখব? পলিটিক্যাল সায়েন্সের উৎপত্তি কি, অরিজিন, তার স্কোপ কি, তার পরিধি কি এবং সিগনিফিকেন্স অর্থাৎ তার তাৎপর্য কি আছে, একজন ল স্টুডেন্ট কেন পলিটিক্যাল সায়েন্স পড়বে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যদি আমরা দেখি যে অরিজিন, যদি দেখি যে পলিটিক্যাল সায়েন্স এই শব্দটি এসছে পুলিশ শব্দ থেকে। ঠিক আছে, যে পুলিশের মানে হচ্ছে সিটি স্টেট বা নগর রাষ্ট্র। ঠিক আছে, এই যে সিটি স্টেট, এটা কিন্তু একটা গ্রিক শব্দ। যে পুলিশ শব্দ, এটা একটা গ্রিক শব্দ। যে প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্র, যে ছোট ছোট রাষ্ট্রগুলো, সিটি স্টেটগুলো ছিল, সেই একটা একটা সিটিকেই একটা একটা স্টেট ধরা হতো। এবং সেই সময় ওই যে সিটি, ওই যে নগর, তার যে প্রবলেম, সেই প্রবলেমটাকেই অ্যানালিসিস করা, তার প্রবলেম সলভ করা, এটাকেই সেই সময় পলিটিক্স বলা হতো। ঠিক আছে, এবং এই আলোচনা সেই সময় যে প্রাধান্য লাভ করেছিল, যিনি হচ্ছেন অ্যারিস্টটল, যাকে আমরা ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলে থাকি। ঠিক আছে, এবার যদি আমরা দুটো বিষয় আলোচনা করি, যে একটা হচ্ছে কি না, একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আর একটা হচ্ছে পলিটিক্স। ঠিক আছে, তো এই দুটো বিষয় যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। ঠিক আছে, একটা হচ্ছে পলিটিক্স মানে আমরা যাকে সাধারণ ভাষায় রাজনীতি বলি, তার যদি আমরা নেচার দেখি, তাহলে নেচার হচ্ছে না পলিটিক্যাল অ্যাক্টিভিটি ফর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেলি স্ট্রাগলস। অর্থাৎ যে এই যে পলিটিক্স যেটা, সেটা কিন্তু একটা প্রত্যেক দিনের একটা প্রায়োগিক জিনিস। অর্থাৎ যে রাজনীতি আমরা চোখের সামনে দেখতে পাই, সেই রাজনৈতিক যে কার্যকলাপ, সেটাকে আমরা পলিটিক্স বলি, যেটা ডে টু ডে লাইফে একটি সরকার বা রাজনৈতিক দলগুলো যে কার্যক্রমগুলো পরিচালনা করে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল লিডার তারা বক্তব্য দিচ্ছে, জনমতের জন্য তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, বিরোধী দলগুলো তার বিরোধিতা করছে, এই যে সামগ্রিক বিষয়, এটাকে আমরা পলিটিক্স বলছি। ঠিক আছে, আর যদি অন্যদিকে আমরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বলি, তার নেচার কি? তার নেচার হচ্ছে, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল এবং সায়েন্টিফিক অ্যানালিসিস। ঠিক আছে, যে এটা একটা তত্ত্বগত বিষয়, যেটা কিনা সেই প্রাচীন গ্রিস থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। যে কিভাবে রাষ্ট্রকে কেন্দ্র করে বা অন্যান্য বিষয়, জনমত, রাজনৈতিক দল, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এদেরকে সমস্ত বিষয়গুলোকে ইনক্লুড করে, সমাজকে কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে, তার রাজনৈতিক যে চিন্তা চেতনা, তার রাজনৈতিক যে ব্যবহার, সেই সমস্ত কিছুকে ইনক্লুড করে কিভাবে রাজনীতি একটি শাস্ত্র হিসাবে থিওরিটিক্যালি সে অগ্রসর হচ্ছে, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। ঠিক আছে, এবং এর স্কোপ, পলিটিক্সের স্কোপ হচ্ছে, এটা যদি আমরা সাধারণভাবে বলতে পারি যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন ডে টু ডে ইভেন্টস, ফলে এটা একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। এখানে যে রাজনীতি কেবলমাত্র রাজনৈতিক যে কার্যকলাপ, সেটাকে আমরা রাজনীতি বলছি, ফলে এটা একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। অন্যদিকে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের স্কোপ হচ্ছে অনেক ব্রড, কারণ এটা রিসার্চ ওরিয়েন্টেড। যত দিন যাবে কোন কোন বিষয় রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্গত হতে পারে, কোন বিষয়গুলোকে আমরা প্রাচীনকাল থেকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয় হিসেবে নিতে পারি, বর্তমানে যে বিষয়গুলো চলছে সেগুলো কতটা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্গত, এবং ভবিষ্যতে কোন কোন বিষয় এই শাস্ত্রের অন্তর্গত হবে, পুরো বিষয়টা একটা রিসার্চ কেন্দ্রিক, একটি গবেষণা কেন্দ্রিক। ফলে এটি শাস্ত্র হিসাবে যত দিন যাবে সেটা আরও বৃহৎ আকার নেবে। ফলে এটা কিন্তু ডে টু ডে লাইফের রাজনীতির মতো এত সংকীর্ণ নয়, এটা অনেক বৃহৎ দৃষ্টিভঙ্গির থেকে দেখা হয়। এবার যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের স্কোপ বলি, ঠিক আছে, স্কোপ যদি বলি, সে স্কোপ যদি হয় তাহলে একটা হচ্ছে সিটি স্টেট। ঠিক আছে, যে রাষ্ট্রবিজ্ঞানকে এনশিয়েন্ট দৃষ্টিভঙ্গি, যেটা আমরা যদি পুরনো দৃষ্টিভঙ্গির থেকে দেখি, তাহলে আমরা দেখব যে সিটি স্টেট ছিল। ঠিক আছে, আর এথিক্স এবং পলিটিক্স, এই দুটো কিন্তু সেই সময় একটা আইডিয়াল স্টেটের ধারণা তৈরি করতো। যে প্রাচীনকালে কি মনে করা হতো, একটা রাষ্ট্র এমন হবে, তার মধ্যে এথিক্স থাকবে, মূল্যবোধ থাকবে, সেই বিষয়গুলো রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে, যে একটি আইডিয়াল স্টেট এমন হওয়া উচিত।
ফলে নৈতিকতা, এথিক্স এর মধ্যে থাকতো। আর একটা না সোশ্যাল, মোরাল এবং পলিটিক্যাল লাইফ, এটা হচ্ছে সিঙ্গেল থ্রেডের মধ্যে ধরা হতো, যে রাজনৈতিক, সামাজিক এবং যে মনস্তাত্ত্বিক জীবন এটা একই বাউন্ডারির মধ্যে ধরা হতো, এটা আলাদা আলাদা হিসেবে আলোচনা করা হতো না। ঠিক আছে, তো এই বিষয়গুলো ছিল প্রাচীন দৃষ্টিভঙ্গির থেকে। যদি আমরা আধুনিক দৃষ্টিভঙ্গি বলি, তো প্রাচীন দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা অধ্যাপক গার্নারের উক্তি পাই। ঠিক আছে, গার্নার কি বলেছিলেন? গার্নার বলেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি হচ্ছে রাষ্ট্রকে নিয়ে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। ঠিক আছে, এবং যার মূল বিষয় ছিল যে রাষ্ট্রের আলোচনার কেন্দ্রবিন্দুই হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার কেন্দ্রই হচ্ছে রাষ্ট্র। অন্যদিকে যদি আমরা ব্লুমসলির কথা বলি, তিনি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান এমন এক শাস্ত্র যে রাষ্ট্রকে তার মৌলিক ভিত্তি এবং বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করে, অর্থাৎ রাষ্ট্র হচ্ছে সেই শাস্ত্র যে কিনা তার রাষ্ট্রের যে কার্যকলাপ, সেই কার্যকলাপটাকেই এই শাস্ত্রটা আলোচনা করে, ফলে সেটাকেই আমরা রাষ্ট্রবিজ্ঞান বলে থাকি। ফলে প্রাচীনকালে কি হতো না, যে সমস্ত সনাতন সংজ্ঞা, যেগুলো আমরা ট্র্যাডিশনাল সংজ্ঞা বলে থাকি, সেই সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা। ঠিক আছে, আধুনিক আলোচনার জন্য আমরা কি বলবো? আধুনিক আলোচনার কথা যদি আমরা বলি, তাহলে এখানে আমরা ক্ষমতা এবং পাওয়ার পলিটিক্সের আলোচনা করতে পারি। মডার্ন এবং ব্রড পার্সপেক্টিভ কি না, ব্রড পার্সপেক্টিভ হচ্ছে পাওয়ার অ্যানালিসিস। ঠিক আছে, এখানে ক্ষমতা, কর্তৃত্ব এবং ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সটা খুবই মারাত্মক। অর্থাৎ যে রাজনীতির ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র ক্ষমতা নয়, বাহ্যিক বিভিন্ন শক্তি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যারা রাজনীতিতে ইনফ্লুয়েন্স খাটাতে পারে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এর সংজ্ঞা দিয়েছে অন্যতম বিজ্ঞানী রবার্ট ডাল। তিনি কি বলেছেন? যে রাষ্ট্রবিজ্ঞান হলো ক্ষমতা, শাসন এবং কর্তৃত্বের বিশ্লেষণ। ঠিক আছে, পাওয়ার এবং অথরিটি, এই দুটো বিষয়কে তিনি জোর দিয়েছেন। অন্যদিকে হ্যারল্ড ল্যাসেল তিনি বলেছেন যে হু গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ ইজ দ্য পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স। অর্থাৎ তিনি বলছেন যে রাজনীতি কি এবং কে এবং কখন কিভাবে পায়, সেটাকে আলোচনা করাই হচ্ছে হ্যারল্ড ল্যাসেল। যার মূল বিষয় হচ্ছে সম্পদ বন্টন বা প্রভাব বিস্তার। ঠিক আছে, ওয়েলথ ডিস্ট্রিবিউশনের উপর হ্যারল্ড ল্যাসেল জোর দিয়েছে, ওয়েলথ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আর হচ্ছে ওয়েলথ ডিস্ট্রিবিউশন আর হচ্ছে প্রভাব বিস্তার, যেটাকে আমি বললাম ইনফ্লুয়েন্স, এই দুটোর উপরে তিনি জোর দিয়েছেন। ঠিক আছে, পলিটিক্যাল সিস্টেম স্টাডি অফ প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপ কি না, চাপ সৃষ্টিকারী বিভিন্ন গোষ্ঠী থাকে, যে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, তার মধ্যে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, তারাও বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন শ্রমিক সংগঠন, শিক্ষক সংগঠন, তারাও কিন্তু রাজনীতিতে নানা রকমভাবে চাপ সৃষ্টি করে। ঠিক আছে, বিভিন্ন যে সরকারি সংগঠন আছে, বিভিন্ন যে কর্মচারী ইউনিয়ন, যেমন তাদের টিএ হোক, ডিএ হোক, সেই বিষয় নিয়ে যখন সমস্যা হয় তখন তারা কোর্টে মামলা করে, সেটা নিয়ে রাজনীতি পরিবর্তিত হয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা এজ এ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে করে। ঠিক আছে, পলিটিক্যাল পার্টি এবং পাবলিক ওপিনিয়ন। দেখবে এখন আধুনিক যুগে সাধারণভাবে কোনো কিছু আর লুকোনোর বিষয় নেই, সমস্ত কিছু ওপেন, যেহেতু 24 ঘন্টার মিডিয়া চলে এসছে, যে ফেসবুক চলে এসছে, টুইটার চলে এসছে, ফলে জনমত প্রকাশের বিভিন্ন মাধ্যম চলে এসছে। তার ফলে কি হচ্ছে না, কোনো একটা বিষয় যদি কোনো একটা রাজনৈতিক দল বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা যে কেউ কোনো একটা বিষয় যদি সে কোনো মতামত প্রকাশ করে, তাহলে তার ভিন্ন মত প্রকাশ করার জন্য, সেটা নিয়ে আলোচনা চর্চার জন্য পুরো সমাজ রয়েছে। ফলে জনমতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, যে ফলে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সংযত হওয়ার চেষ্টা করে, যে আমি যদি এই সিদ্ধান্তটা নিই তাহলে জনগণ কিন্তু সেটা অনুযায়ী অন্যরকম রিয়াক্ট করতে পারে। ফলে জনমতের একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু বর্তমান রাজনীতিতে রয়েছে। আর একটা বিষয় কি, ইন্টারন্যাশনাল রিলেশনস। বর্তমানে কি হচ্ছে, যে কোনো দেশ কিন্তু কেবলমাত্র একা তার মতো চলতে পারে না, তার ফরেন পলিসি আছে, তার ব্যবসা বাণিজ্য রয়েছে, বিদেশের সাথে তার আমদানি রপ্তানি থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে হয়। ফলে সাধারণভাবে একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক কি হবে, সেটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় হয়ে গিয়েছে। কারণ এখন গ্লোবালাইজেশন, বিভিন্ন কোম্পানি অন্যান্য দেশে তারা কিন্তু গিয়ে ব্যবসা বাণিজ্য করছে, সেখানে তারা এমপ্লয়মেন্ট জেনারেট করছে, সেখানে রাজনীতিকে প্রভাবিত করছে, সেখানে কোনো একটা বিষয়ে হয়তো দেখা যাচ্ছে তার কোনো কিছু কর্মী ছাঁটাই হলো, সেটা নিয়ে রাজনীতি চর্চা হচ্ছে, জনমত প্রভাবিত হচ্ছে, এই সমস্ত বিষয়। ফলে আন্তর্জাতিক সম্পর্ক, একটা দেশের সাথে আরেকটা দেশ সম্পর্ক, তার ব্যবসা বাণিজ্য কিন্তু অন্যতম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম একটা বিষয়। ঠিক আছে, এবার যদি আমরা বিষয় দেখি, যে একটা ল স্টুডেন্ট বা গুরুত্বপূর্ণ একটা আইন ছাত্রের জন্য
ল স্টুডেন্টের জন্য কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম যদি আমরা বলি সেটা হচ্ছে যে সোর্সেস অফ ল। ঠিক আছে, কনস্টিটিউশন একটা যে স্টেট, এই স্টেট কিন্তু প্রাইমারি সোর্স অফ ল। কেন না, স্টেট যখন তার ল তৈরি করে তার জন্য তার পার্লামেন্ট আছে, তার জন্য তার কনস্টিটিউশন আছে। তো ফলে ল হচ্ছে একটা প্রাইমারি সোর্স। ফলে এই ল নিয়ে আলোচনা করছে কে, এই কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছে কে না পলিটিক্যাল সায়েন্স। তো স্বাভাবিকভাবে যখন ল স্টুডেন্টের তার ল জানা প্রয়োজন, ল বোঝা প্রয়োজন, তার কিন্তু এটা জানা প্রয়োজন যে কোত্থেকে লর ভিত্তি তৈরি হচ্ছে। ঠিক আছে, কীভাবে শাসনতান্ত্রিক কাঠামো তৈরি হচ্ছে, তার আইন তৈরির যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেগুলো কিন্তু তার বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রয়োজন। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে কনস্টিটিউশনাল নলেজ। যে আমরা জানি যে আমাদের দেশে ভারতের পুরো সংবিধানটা হচ্ছে লিখিত সংবিধান। যে সংবিধান তৈরি করতে 2 বছর 11 মাস 17 দিন, প্রায় 3 বছর সময় লেগেছিল। তো বাবা সাহেব আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি সংবিধান সভা খসড়া কমিটি তৈরি করেছিল, এবং সেই খসড়া কমিটি আমাদের সংবিধান তৈরি করে, যেটা 26শে জানুয়ারি 1950 সালে আমাদের গৃহীত হয়। তো আমাদের যে সংবিধান, এটা যেহেতু একটি লিখিত সংবিধান, তো সেখানে যখন আইনের ছাত্র হিসাবে কিন্তু তার সংবিধান জানা প্রয়োজন। রাষ্ট্রের গঠন জানতে গেলে, আইন জানতে গেলে সংবিধান নিজেই একটি আইন। বিভিন্ন সংবিধানের যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে, ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে, যেগুলো সাধারণ আইনগত অধিকারগুলো আছে, সেগুলো জানাটা প্রয়োজন। বিভিন্ন কেসের রেফারেন্সে কিন্তু এই মৌলিক অধিকারগুলো প্রশ্ন বড় হয়ে ওঠে, যার রক্ষাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। যখন কোনো একটা বিষয় তৈরি হয়, যখন দেখা যায় কোনো নাগরিকের মৌলিক অধিকার বিষয় নিয়ে কথা হয়, তখন কিন্তু সেই সংবিধানের মৌলিক অধিকার নিয়ে কথা হয়। ঠিক আছে, তো সেটা নিয়ে আদালত মামলা করে। যদি কোনো সমস্যা হয় তাহলে তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে পর্যন্ত রিট জারি করা যায়। ঠিক আছে, তো সেই সব বিষয়গুলো রয়েছে। ফলে কনস্টিটিউশন জানতে গেলে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। আরেকটি বিষয় কি না, রাইটস অ্যান্ড ডিউটিস। আইন কিভাবে একটা ব্যক্তির অধিকার রক্ষা করে, এইটা বোঝার তার যে দার্শনিক ভিত্তি, সেটা কিন্তু জানা প্রয়োজন। এটা দার্শনিক ভিত্তিটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান প্রদান করে। ঠিক আছে, যেটা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এই রাইটসের যে দার্শনিক ভিত্তি, কোত্থেকে রাইটস এলো, জন স্টুয়ার্ট মিল, জেস মিল থেকে শুরু করে আজ পর্যন্ত আধুনিকভাবে যে রাইটসের সংবিধান তৈরি হলো, এই সমস্ত বিষয়গুলোর কিন্তু দার্শনিক ভিত্তি রয়েছে আইনের। যে একজন ব্যক্তি, একটা নাগরিকের তার রাইটস কিভাবে তৈরি হচ্ছে, এবং সেই রাইটসকে রক্ষা করার জন্য, ব্যাখ্যা করার জন্য সংবিধান রয়েছে, এবং সেইটা আলোচনা করছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। ফলে আইনের দার্শনিক ভিত্তি পড়ার জন্য রাষ্ট্রবিজ্ঞান পড়া প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে জুডিশিয়ারি। যে আমরা জানি যে সাধারণভাবে সরকারের যে 3টে অঙ্গ থাকে, ঠিক আছে, একটা শাসন বিভাগ, একটা আইন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ বা জুডিশিয়ারি। এই যে জুডিশিয়ারি, সে হচ্ছে সর্বোচ্চ সংস্থা, যে আইন বিভাগ আইন তৈরি করছে, শাসন বিভাগ সেটাকে প্রয়োগ করছে। যদি এই দুটোর মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে জুডিশিয়ারি তার বিচার করছে। ফলে এই যে জুডিশিয়ারি, তার যে কাজ, সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অন্যতম আলোচ্য বিষয়। ফলে রাষ্ট্রবিজ্ঞান পড়া প্রয়োজন। আর এই যে সোশ্যাল জাস্টিস, পুরো যে জুডিশিয়াল সিস্টেম, আইনের ছাত্র হিসাবে তার সব কিছু জুডিশিয়াল সিস্টেমের ডিপেন্ড করে। ফলে তার ল জানতে হবে, তার জুডিশিয়ারি জানতে হবে, এবং তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ন্যায় বিচার। আইনের লক্ষ্য কি? একটা লর লক্ষ্য হচ্ছে জনগণের ন্যায় বিচার পাইয়ে দেওয়া, যে কোনো ভিকটিম যেন সে ডিপ্রাইভ না হয়, সে যেন শোষিত না হয়। তো তার ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্যই হচ্ছে তার যে সামাজিক যে ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস, সেইটা সম্পর্কে তার কঠোরভাবে তার যে প্রয়োগ, সেইটা কিন্তু পলিটিক্যাল সায়েন্স কিন্তু এটাকে ইঞ্জিনিয়ার করে, পলিটিক্যাল সায়েন্স কিন্তু এটাকে শেখায়। ঠিক আছে, তো সেইটা জানার জন্য কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়া প্রয়োজন। ঠিক আছে, তো আমরা আজকে মোটামুটিভাবে যেটা দেখলাম, সেটা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স, এই রাষ্ট্রবিজ্ঞান এবং যে আইন, এটা কিন্তু একে অপরের পরিপূরক। একটা ছাড়া আরেকটা হতে পারে না, কারণ রাষ্ট্র ছাড়া আইনের প্রয়োগ সম্ভব নয়, আর আইন ছাড়া রাষ্ট্র কিন্তু শৃঙ্খলভাবে চলতে পারে না। ঠিক আছে, স্টেট উইদাউট ল হচ্ছে অ্যানার্কি, অর্থাৎ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। যদি কোনো রাষ্ট্রে আইনই না থাকে, ঠিক আছে, তাহলে কেউ আইন মানবে না, কোনো পুলিশি ব্যবস্থা নেই। ঠিক আছে, কিছুদিন আগে যেটা বাংলাদেশে হয়েছিল, শেখ হাসিনার পতনের পরে হঠাৎ করে যখন একটা অভ্যুত্থান হলো, সেখানে কোনো রকম পুলিশি ব্যবস্থা নেই, কোনো রকম কিচ্ছু নেই, একটা ক্যাওস আনার্কি তৈরি হয়েছে। ঠিক আছে, তো ঠিক একই রকমভাবে স্বাভাবিকভাবে যদি কোনো আইন না থাকে, আইন রক্ষা করার কোনো কর্তৃত্ব না থাকে, তো স্বাভাবিকভাবে স্টেট উইদাউট ল কিন্তু একটা অ্যানার্কির পরিস্থিতি তৈরি করে। আর একই রকমভাবে ল উইদাউট স্টেট কিন্তু একটা আনএনফোর্সিবল বিষয়।
অর্থাৎ যদি স্টেট আছে, ঠিক আছে, ল আছে কিন্তু স্টেট নেই, ঠিক আছে, ফলে সেই লটা প্রয়োগ করবে কোথায়? তো সেটা কোনো স্টেট কিন্তু আইন ছাড়া রাষ্ট্র কিন্তু সুশৃঙ্খলভাবে চলতে পারে না, ঠিক আছে। তো আমরা আজকে এটুকুই বলবো যে রাষ্ট্রবিজ্ঞান যদি তোমায় পড়তে হয় তাহলে তোমার আইন জানতে হবে, আইনের সোর্স জানতে হবে, সংবিধান জানতে হবে, ফলে রাষ্ট্রবিজ্ঞান পড়া কিন্তু তোমার অত্যন্ত প্রয়োজন। আমরা পরের চ্যাপ্টারগুলো পরপর আলোচনা করব। ল চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো। তোমাদের পিএলএলবি, এলএলবি, এআইবি, বিভিন্ন যে তোমাদের কোর্সগুলো আছে সেগুলো সিলেবাস অনুযায়ী আমরা এখানে একের পর এক ক্লাস নিতে থাকবো। ধন্যবাদ।